গুড মর্নিং এভরিওয়ান। ডে 3 আজকে আমাদের শ্রীনগরে। কালকে আমরা গোটা লোকাল সাইট সিইংটা করেছি, মানে লোকালে যত মুঘল গার্ডেন্স রয়েছে সেই সমস্ত কিছু ঘুরেছি। তার সাথে দাচিগ্রাম গেছিলাম। দাচিগ্রামের জঙ্গলটা অসাধারণ সুন্দর লাগছিল। তো আগের ভিডিওটা আপনারা যদি না দেখে থাকেন খুব বড় মিস করে গেছেন। নিশ্চয়ই দেখবেন অটম সিজনের কাশ্মীর কিরকম দেখতে হয়, ওই ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি। কিন্তু আজকে আবার আমরা লোকাল সাইট সিইং করবো না, আজকে আমরা চলে যাব এখান থেকে গুলমার্গ। এই সময় গুলমার্গে সাধারণত বরফ থাকে না। আজকে হলো 24শে অক্টোবর। সাধারণত বেশি স্নো থাকে না, স্নোফলটা হয় ডিসেম্বরের শেষে বা জানুয়ারির দিকে। তো এই সময় গিয়ে আমরা বরফ কতটা কি পাই। তাছাড়া এর আগের বার যখন আমরা কাশ্মীরে এসেছিলাম তখন আমরা গেছিলাম শুধু ফার্স্ট ফেজ পর্যন্ত। এবারে কিন্তু আমরা সেকেন্ড ফেজ অব্দি যাব, কারণ বরফ দেখতে গেলে এই সময় সেকেন্ড ফেজ অব্দি না গেলে বরফ পাওয়ার চান্স খুব কম থাকে। তো ফার্স্ট ফেজে কিরকম বরফ কি থাকছে না থাকছে, সেকেন্ড ফেজে কতটা বরফ থাকছে বা সেখানকার ভিউজ কিরকম, সবকিছু কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে। তাছাড়াও গুলমার্গ যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটার মানে সৌন্দর্য এখন কিরকম সেটাও দেখার খুব ইচ্ছে ছিল। তো সবকিছু থাকবে ভিডিওর মধ্যে, সঙ্গে থাকবেন। তো হোটেলের বাইরে থেকে পিক আপ করার জন্য আমাদের গাড়ি চলে এসছে, আমাদের ইনোভা গাড়ি। এই গাড়ি করেই গতকাল আমরা ঘুরেছিলাম এবং আগামী বেশ কয়েকদিনও এই গাড়িতে করেই আমরা ঘুরবো। আজকের যে ট্যুর সেটার জন্য আমাদের ভাড়া নেবে 3000 টাকা, শ্রীনগর থেকে গুলমার্গ পর্যন্ত যাওয়া এবং গুলমার্গ থেকে শ্রীনগর ব্যাক করার জন্য। আপনারা যদি আগামী দিনে কাশ্মীর আসেন তো মোরলেস এরকমই ভাড়া থাকবে, আপনারা আশা করতে পারেন। এটা হলো অক্টোবর 2025-এর ভাড়া। আপনারা যদি শীতকালের সময় আসেন বা জানুয়ারির প্রথমের দিকে আসেন 2026-এ, তো এরই উপর স্লাইট ইনক্রিজ ভাড়া হতে পারে অথবা সিমিলার ভাড়া থাকতে পারে। যে ড্রাইভার আমাদের ছিল তার কন্ট্যাক্ট ডিটেলস আমি দিয়ে দেবো, আপনারা আগে থেকেও চাইলে যোগাযোগ করে যেতে পারেন। খুবই ভালো ড্রাইভার, আমাদেরকে খুব ভালোভাবে এই কদিন কিন্তু ঘুরিয়েছে। তো গুলমার্গ যাওয়ার পথে আমরা এইখানটা একটা ধাবাতে স্টপ দিলাম। ধাবাটা হচ্ছে রাজা ধাবা, ভেজিটেরিয়ান খাবার পাওয়া যায়। এখানে কিছু ব্রেকফাস্ট করে নেবো। গুলমার্গের ওখানে ম্যাগি বা ওই জাতীয় হালকা ফুলকা কিছু খাবার পাওয়া যায়, তাই জন্য এখানটা কিছু খাওয়া দাওয়া করে নিই। তো এই যে রাজা ধাবা, এদেরই বেশ কিছু আউটলেট বিভিন্ন জায়গায় রয়েছে। কাশ্মীর যাওয়ার পথে, শ্রীনগর থেকে পেহেলগাম যাওয়ার পথে, তো এই রাজা ধাবাতেই বেশিরভাগই আমরা ব্রেকফাস্ট করেছিলাম। সব জায়গাতেই এদের খাবার দাবারের কোয়ালিটি বেশ ভালো, প্লাস ভেজিটেরিয়ান খাবার। যারা ভেজিটেরিয়ান খাবার পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো। তবে আপনারা যদি ননভেজ খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা ড্রাইভারকে বলে দিলে ড্রাইভার কিন্তু আপনাদের ননভেজ জায়গাতেও নিয়ে যেতে পারে। ব্রেকফাস্ট সেরে আবার আমরা রওনা দিয়ে দিলাম গুলমার্গের উদ্দেশ্যে। দেখতে দেখতেই কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ট্যাংমার্গে। এই ট্যাংমার্গ যে জায়গাটা, গত বছর যখন আমরা শীতের সময় এসেছিলাম এই ট্যাংমার্গ পর্যন্তই আমাদের গাড়ি কিন্তু এসেছিল। শীতকালের সময় ট্যাংমার্গের পরের যে রাস্তাটা সেটা পুরো বরফ ঢাকা হয়ে যায়, সেই জন্যই ট্যাংমার্গ থেকেই আপনাদেরকে এখানকার ইউনিয়নের গাড়ি নিয়ে যেতে হবে, যেই গাড়িগুলোর মধ্যে চেন লাগানো থাকে। তো গত বছর আমরা এই জায়গা থেকেই আবার একটা আলাদা গাড়ি, মানে এদের ইউনিয়নের গাড়ি ভাড়া করে একদম গুলমার্গের ওপর পর্যন্ত গেছিলাম। যেই গাড়ির জন্য আমাদের আলাদা করে প্রায় 3000 টাকা মতো নিয়েছিল ট্যাংমার্গ থেকে একদম উপর পর্যন্ত নিয়ে যাওয়া, আবার ট্যাংমার্গ থেকে নিচে আসা। যেই সময়ে বরফ থাকে না সেই সময়ে কিন্তু আপনারা শ্রীনগর থেকে যেসব গাড়ি ভাড়া করবেন সেগুলো কিন্তু একেবারে আপনাকে গুলমার্গের উপর পর্যন্ত, মানে যেখানে গন্ডোলা রাইড হয় সেইখান পর্যন্ত নিয়ে যায়। ট্যাংমার্গ পর্যন্ত যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু প্রায় সমতল রাস্তা, কিন্তু ট্যাংমার্গের পরের যে রাস্তাটা সেটা হলো পাহাড়ি রাস্তা। রাস্তা এঁকে বেঁকে একদম উপর পর্যন্ত নিয়ে যায়। পাহাড়ি রাস্তা শুরু হওয়ার পর আমরা রাস্তা দেখে অনেকটা অবাক হয়েছিলাম, কারণ আমরা ভাবতেও পারিনি এই রাস্তাতেও যে এত সুন্দর রংবাহারি গাছের দেখা আমাদের মিলবে। যেহেতু অটম সিজন, তাই এই সময় এই পাহাড়ি রাস্তাতেও অনেক গাছেই দেখলাম কালারগুলো চেঞ্জ হয়ে হলুদ, কমলা এবং লাল হয়ে গেছে, যার জন্য রাস্তার সৌন্দর্য অনেকাংশে বেড়ে গেছে। মাঝে মাঝে উঁচু পাইন গাছ, তার মাঝে মাঝে এরকম বিভিন্ন কালারফুল গাছগুলো থাকার জন্য রাস্তাটা যেন খুব সুন্দর হয়ে উঠেছে। তবে এই রাস্তা দিয়ে যখন আপনারা শীতকালে যাবেন তখন এই সব গাছের কালার কিন্তু দেখতেই পাবেন না, প্রায় দেখতে পাবেন কালো কালো পাইন গাছ আর বাকি গাছগুলো সাদা বরফের চাদরে ঢেকে আছে। রাস্তার শুরুতে এই গাছগুলোর সংখ্যা বেশি থাকলেও যত আমরা উপরের দিকে যাচ্ছিলাম ততই এই সব গাছের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকলো এবং উঁচু উঁচু পাইন গাছের সংখ্যা বেড়ে উঠল।
মাঝে আবার একটা সময় এমন জায়গা এলো যেখানে চারিদিকে গাছের সংখ্যা কম আর দুপাশে বিস্তীর্ণ তৃণভূমি দেখতে পেলাম। এই জায়গাটাও বেশ সুন্দর দেখতে লাগলো। তবে এই সময় একটা জিনিস খেয়াল করবেন যে ঘাসের কালারগুলো কিন্তু পুরোপুরি সবুজ নয়, সবুজের সঙ্গে হালকা হলদেটে ভাব রয়েছে, যার জন্য এই ভ্যালিগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। সঙ্গে উঁচু উঁচু পাইন গাছ তো রয়েছে। এই সব রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা হঠাৎই এসে পৌঁছালাম গুলমার্গে। তো পৌঁছে গেছি আমরা গুলমার্গে। এটা হলো গুলমার্গের ট্যাক্সি স্ট্যান্ড। এইখানে সমস্ত যে গাড়িগুলো আসে সেই গাড়িগুলো এখানেই থাকে। আর সামনে দিয়ে ডান দিকে গেট চলে গেছে, ওই উপরে আই লাভ গুলমার্গ লেখা আছে। ডান দিকটা দিয়ে ভিতরে রাস্তা আছে, গন্ডোলা পর্যন্ত প্রায় 1-1.5 কিলোমিটার রাস্তা হবে। আর উপরে ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওই উপর পর্যন্ত আমরা যাবো কেবল কারে করে। গন্ডোলা রাইড। ঠান্ডা মোটামুটি ভালোই আছে, হালকা হালকা রোদ আছে, আর উপর দিকে মেঘও দেখতে পাচ্ছি। মেঘে বৃষ্টি হবে কিনা জানি না, তবে ঠান্ডাটা মোটামুটি আছে। তো জাস্ট আমরা এই পিছনটা দিয়ে এন্ট্রি করলাম। এইখানে আই লাভ গুলমার্গ আছে, ওই পাশটা দিয়ে রাস্তা, মেন গেট। এখানে লোকজন বলছে গাড়িতে করে নিয়ে যাবে, গাড়িতে করে সাইড সিন করাবে, কিন্তু আমরা এই রাস্তাটা হেঁটেই যাবো ঠিক করলাম। আর ঘোরাতে করেও যেতে পারেন। तो गाड़ी देकर केबल था, कर लो बात सुनो। नहीं हम इधर जाएंगे। हाँ बात, हाँ अंकल जी भाईजान बात सुनो, पूरा ये बॉर्डर एरिया दिखाएगा। তো জাস্ট এন্ট্রি করার পরে এখানে গাড়ি রয়েছে, অটো রয়েছে, অটো করেও যাওয়া যায় গন্ডোলা পর্যন্ত। তবে খুব বেশি রাস্তা না, আমার মনে হয় হেঁটে গেলে সুবিধা। হেঁটে গেলে আর চারিদিকের যে ভিউ সিনারি এগুলো দেখতে যেতে পারবেন। আর এছাড়াও এখানে ঘোড়াতে করে ট্যাক্সিং করে, প্লাস গাড়িও আছে, গাড়িতে করেও साइड सीन करा আমাদের বললো 1500 টাকা করে নিয়ে वीडियो बनाना है आगे इधर क्या वीडियो बनाएगा जहां से स्कार्पियो ले लो स्कार्पियो में वीडियो बनाएगा 10-1500 गाड़ी लेगा पूरा घुमाएगा है ना ठीक 15-20 किलोमीटर तक वहां आगे नहीं ठीक है थैंक यू गाड़ी देगा তো এখানে এই যে সবাই পদে পদে গাড়ি ঘোড়া এসব বলে যাচ্ছে। গাড়ি মোটামুটি 1000-1500 এরকম বলছে। 3-4টা সাইড দেখাবে বললো। 3-4টার মধ্যে একটা তো হচ্ছে গন্ডোলা পয়েন্ট পর্যন্ত নিয়ে যাবে। গন্ডোলা পয়েন্টের পর রয়েছে আরও 2-3টা পয়েন্ট এখানে ঘুরিয়ে দেখাবে বললো। তবে আমার মনে হয় গন্ডোলা রাইড করতে আসলে শুধু গন্ডোলা পর্যন্ত চলে যাওয়া ভালো। এখানে আজুবাজুর সাথে ঘুরে লাভ নেই। চলুন আপাতত গন্ডোলা পর্যন্ত যাওয়া যাক। আগের বার যখন আমরা এইখানটা এসেছিলাম এই রাস্তাগুলো পুরো বরফ ঢাকা ছিল। এই নিচে ওইখানে সামনে ঘোড়াগুলো যাচ্ছে, ওই রাস্তাটা পুরো বরফে ঢাকা ছিল। আর আমরা গেছিলাম স্লেজ গাড়িতে করে, স্লেজে করে ট্রেনে নিয়ে গেছিলাম আমাদেরকে। সেই ভিডিও থাকলে আমি দিয়ে দেবো, ভিডিওটা অ্যাড করে দিয়ে দেবো, আপনাদের দেখতে সুবিধা হবে সেই সময় সিনারি কীরকম ছিল। সেই সময় পুরো চারিদিকটা এইগুলো সাদা বরফে ঢাকা, আর গাছের কোনো কালার ছিল না, গ্রিন না কিছু, পুরো ব্ল্যাক কালার ছিল। তার মধ্যে স্নো হোয়াইট স্নো পড়েছিল। সেই সময় একটা আলাদা রকমের ভিউ, আর এখন একটা অন্য রকমের ভিউ লাগছে। আগেরবার তো পুরো আস্তে আস্তে সব বরফে ঢাকা ছিল, আর এবারে পাইন গাছগুলো বরফ নেই, কিছু নেই, তবে কালারগুলো কিছুটা চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছি। পুরোপুরি সবুজ নেই, পাইন গাছগুলো কিছুটা চেঞ্জ হয়েছে। এই গুলমার্গে ঢোকার পরে যে বিভিন্ন লোকেরা আপনাদেরকে ধরবে বিভিন্ন সাইট সিইং করানোর জন্য, মোস্টলি স্ক্যাম টাইপের। আমার মতে আপনারা যদি এখানে গন্ডোলা রাইড করতে আসেন তাহলে ডাইরেক্ট চলে যাবেন একদম গন্ডোলা রাইডের ওখানে। যদি হেঁটে যেতে পারেন 1-1.5 কিলোমিটার রাস্তা, তাহলে হেঁটেই চলে যাবেন। অথবা লোকাল যে গাড়িগুলো আছে, গাড়ি বা ট্যাক্সি, সেগুলোকে বলবেন আমরা একদম গন্ডোলা রাইডের ওখানে যাব, আর কোনো সাইট সিইং করবো না। আদার যে সাইট সিনগুলো আছে সেগুলো দেখলে আপনার একদম ভালো লাগবে না। তার থেকে বেস্ট হচ্ছে একদম গন্ডোলা রাইডের ওখান পর্যন্ত যাওয়া। যদি হেঁটে যেতে না পারেন তাহলে গাড়ি নিয়ে যেতে পারেন, হার্ডলি 200-250 টাকা নেবে। তো চলে এসছি আমরা গন্ডোলা কেবল কার রাইডের এইখানে। এই যে বিল্ডিংটা, এর ভেতর থেকেই কেবল কারগুলো চলে। এই যে রেড কালারের বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের ভেতর থেকে কেবল কারগুলো চলে। ফার্স্ট ফেজটা এখান থেকে যেতে হবে কাংডোরি। ফার্স্ট ফেজ হচ্ছে কাংডোরি অবধি, সেকেন্ড ফেজটা আবার কাংডোরি থেকে আপার ওয়াত পর্যন্ত। ফার্স্ট ফেজের ভাড়া হচ্ছে 800 টাকা পার হেড। 3 বছরের উপরে বাচ্চাদের টিকিট লাগবে। আগেরবার অদৃশ্য যখন এসেছিল তখন 3-3.5 ছিল, তখন ওই জন্য টিকিট লাগেনি। এইবার তবে ওর টিকিট লেগেছে। আর সেকেন্ড ফেজের জন্য 1000 রুপিস করে, মানে টোটাল যদি আপনি ফার্স্ট আর সেকেন্ড করেন তো টোটাল 1800 টাকা পার হেড লাগবে। চলুন ভেতরে যাওয়া যাক, দেখি কতটা কি লাইন রয়েছে। যা দেখতে পাচ্ছি মোটামুটি লাইন আছে, তবে গন্ডোলাগুলো খুব তাড়াতাড়ি যায়, যার জন্য মনে হয় না খুব বেশি টাইম লাগবে লাইন দিয়ে দাঁড়ায় পরপর। তবে আমরা যতটা ভেবেছিলাম তার তুলনায় ভিড় কিন্তু অনেকটাই বেশি ছিল।
এটা কাইন্ড অফ সিজন, তারপরেও ভিড় কিন্তু যথেষ্ট বেশি ছিল। তাই আপনারা যদি সিজনের টাইমে আসেন, মানে শীতকালের সময় আসেন, সেই সময়ে কিন্তু যতটা আর্লি আসতে পারবেন ততটা কিন্তু আপনাদের জন্য বেটার। তো ফাইনালি আমরা কেবল কারে উঠে গেছি, গন্ডোলা যেটা। তো এখন উপরের দিকে যাচ্ছি, ফার্স্ট ফেজে যাবো। এটা ফার্স্ট ফেজে কারডোংরি না কংডোরি ফার্স্ট ফেজের নাম হচ্ছে কংডোরি। তারপরে সেকেন্ড ফেজ তারপর আপার বার্থ, মানে আপার ওয়াত থেকে আপার বার্থ মনে হচ্ছে বারবার। যাই হোক, আপার ওয়াত পর্যন্ত সেকেন্ড, মানে আগের বার আমরা যাইনি, এইবারে যাচ্ছি ফার্স্ট। লাস্ট টাইম যখন এসেছিলাম এই নিচে এগুলো পুরো বরফ, এই পাইন ট্রিগুলো সব দেখতে হবে। এই যে জায়গাগুলো দেখছেন, যেগুলো এখন সবুজের চাদরে মোড়া বেশিরভাগটাই, শীতকালে আসলে কিন্তু আপনারা এই জায়গাগুলো পুরো বরফ ঢাকা দেখতে পাবেন। শীতকালে যদি আপনারা এখানে আসেন আর যদি বরফ দেখার ইচ্ছে থাকে বা বরফ নিয়ে খেলার ইচ্ছা থাকে, তাহলে ফার্স্ট ফেজ পর্যন্ত গেলেই আপনাদের হয়ে যাবে। পিক শীত মানে ডিসেম্বর জানুয়ারিতে যদি আপনারা আসেন, তাহলে আপনাদের সেকেন্ড ফেজ যাওয়ার কোনো রকম দরকার নেই, যদি না আপনারা উপর থেকে নাঙ্গা পর্বতের ভিউটা দেখতে চান। উপরে গেলে সেকেন্ড ফেজ থেকে নাঙ্গা পর্বতের ভিউ দেখতে পাওয়া যায়, যেই ভিউটা আপনারা ফার্স্ট ফেজ থেকে মানে কাংডোরি থেকে দেখতে পাবেন না। তবে শীতকালে সেকেন্ড ফেজে যাওয়া মানে সেখানে কিন্তু প্রচণ্ড পরিমাণ ঠান্ডা থাকবে, তো প্রিকশন নিয়ে আসাই ভালো। তবে হ্যাঁ, এই জায়গাগুলোতে মানে গুলমার্গে আসলে গুলমার্গের বেশ কিছু জায়গায় বা ট্যাংমার্গ থেকে যেখান থেকে আপনারা আসবেন, সেখানে কিন্তু জ্যাকেট, শুজ এইগুলো কিন্তু ভাড়া পাওয়া যায়। আপনারা কিন্তু সেই সমস্ত সামগ্রী ভাড়া করে নিয়েও আসতে পারেন, যদি সেই পরিমাণ ঠান্ডার জামা কাপড় আপনারা সঙ্গে করে না নিয়ে আসেন। এইমাত্র আমরা ফার্স্ট ফেজে নামলাম, মানে যেটা হচ্ছে কাংডোরি। এইখান থেকেও ওই সামনেগুলোতে ঘুরতে যাওয়া যায়, মানে ওইগুলোতে ঘোড়ায় করে সম্ভবত নিয়ে যায়। আমরা আর ওই দিকটাতে ঘুরতে যাবো না, তার কারণ হচ্ছে আমাদেরকে আবার সেকেন্ড ফেজে যেতে হবে। সেকেন্ড ফেজেরও অলরেডি দেখলাম প্রচুর লাইন রয়েছে, ওই দিক দিয়ে ঘুরে ফার্স্ট ফেজ দিয়ে বেরিয়ে সেকেন্ড ফেজে ওই দিক দিয়ে ঘুরে আবার যেতে হবে। সামনে অনেক এই ভ্যালি টাইপের জায়গা রয়েছে, ভ্যালির যে ঘাসগুলো সেগুলোও দেখছি কালারফুল হয়ে গেছে। ইতিমধ্যে অলরেডি হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে বৃষ্টি মাঝে সঞ্জয় হাত বার করেছিল, একটা স্নোফ্লেক হাতে পড়লো। যদি ভাগ্য ভালো থাকে তাহলে সেকেন্ড ফেজে গিয়ে মেবি আমরা স্নোফলও পেতে পারি। দেখা যাক এখন কী হয়। আগাম একদিকে মেঘ রয়েছে, বৃষ্টিটা স্নোফল কী হয় এখন দেখা যাক। স্নোফল হলে লাক, আর বৃষ্টি হলে তো ব্যাড লাক। তো আমরা এখন ফার্স্ট ফেজ কংডোরিতে এসেছি। ওয়েদার সেরকম ক্লিয়ার নয়, চারিদিকে হেজি। আমার তো খুব ইচ্ছা ছিল নাঙ্গা পর্বত দেখবো, কিন্তু এত ব্যাড লাক, এই চারপাশে মেঘলা হয়ে আছে, কোনো দেখার কোনো চান্স নেই। তো আবার পরের বার চেষ্টা করব নাঙ্গা পর্বত দেখার। শীতকালে যখন এসছিলাম আমরা, তখন দেখেছিলাম চারিদিকে বরফে ঢাকা আর কালো কালো গাছগুলো দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এখন কিন্তু দৃশ্যটা ঠিক অন্যরকম। চারিদিকে পুরো ঘাসের চাদরে ভরে গেছে, আর তার মাঝে মাঝে ওই কালারফুল গাছগুলো দাঁড়িয়ে রয়েছে। সে এক অন্যরকম দৃশ্য। এক একটা সিজনে কিন্তু কাশ্মীরের দৃশ্যটা ঠিক এক এক রকম। সেকেন্ড ফেজের জন্য লাইনে দাঁড়িয়েছি, আর হঠাৎ করে স্নোফল স্টার্ট হয়ে গেল। সুকল্পায় দাঁড়িয়ে আছে, সুকল্পার মাথার মধ্যে ওই যে পড়েছে স্নোফল সাদা সাদা। এই দেখুন ছোট 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 স্নো ফ্লেক্স গুলো দেখা যাচ্ছে। দেখতে দেখতে বেশ ভালো রকমের স্নোফলই স্টার্ট হয়ে গিয়েছিল, তবে এই স্নোফলের নিচে কিন্তু স্নো জমছিল না। ওয়েদার একটু হালকা গরম থাকার জন্য স্নো নিচে আস্তে আস্তেই বেশিরভাগটাই গলে জল হয়ে যাচ্ছিল। সেকেন্ড ফেজের জন্য বেশ লম্বা লাইন পড়েছে, বাইরে এত লম্বা লাইন করে এসেছিলাম, আর ভেতরেও এত লম্বা লাইন। হ্যাঁ, আছে টিকিট। তো আবার আমরা সেকেন্ড ফেজের জন্য গন্ডোলাতে উঠে পড়েছি। এবারে সেকেন্ড ফেজে এখানে আমরা যাবো কংডোরি থেকে আমরা আপারাওয়াতে যাব। আর দেখতেই পেলেন কিরকম রানিং অবস্থাতে এরকম উঠতে হয়। বাচ্চা কাচ্চা থাকলে একটু সাবধানে, মানে তাড়াতাড়ি উঠতে হয়।
আর একটা ইয়েতে মোটামুটি 6 জন করে যাচ্ছে। আমরা বাচ্চা নিয়ে 6 জন হয়ে গেছি বলে হয়ে গেছে, বড় হলেও 6 জনই যাবে। ফার্স্ট ফেজের সময় যখন এসেছিলাম তখন চারিদিকটা অনেকটা গ্রিনারি ছিল, কিন্তু এইখানটা উপরটা বেশিরভাগ ঘাসই দেখছি হলুদ হয়ে গেছে, আর তার সাথে এখানে পাথর প্রচুর দেখা যাচ্ছে। যত উপরের দিকে আমরা কেবল কারে করে উঠতে থাকলাম, তত উপরের দিকে ঘাস বা গাছের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকলো, আর বেশিরভাগ জায়গাটায় দেখলাম পাথরে ভরে যেতে থাকলো। আরও কিছুটা উপরে ওঠার পর আমরা দেখলাম পাহাড়ের গায়ে বেশ কিছু বরফ জমেছে। বরফ জমা পাহাড়ের উপর দিয়ে কেবল কার আস্তে আস্তে আমাদেরকে উপরে নিয়ে চললো। এই বরফ দেখে এক প্রকার মন খুশি হয়ে গেছিলো। আমরা ভেবেছিলাম যে উপরে গিয়ে হয়তো এই পরিমাণ বরফ বা এর থেকেও বেশি হয়তো আমরা বরফ দেখতে পাবো, কিন্তু আমাদের এই আশা যে নিরাশাতে পরিণত হবে সেটা কিন্তু পৌঁছানো পর্যন্ত আমরা জানতাম না। তো জাস্ট এই মাত্র সেকেন্ড ফেজে পৌঁছালাম আমরা, কিন্তু সেকেন্ড ফেজের এখানেও দেখছি বরফ নেই। ওই দূরে দূরে পাহাড়গুলোতে বরফ দেখা যাচ্ছে, কিন্তু যেইখানটা মানে সেকেন্ড ফেজের ইয়েতে নামায় আর কি কেবল কারে করে, সেখানটাতে আশেপাশে কোনো বরফ নেই, চারিদিকে শুধু পাথুরে এলাকা দেখা যাচ্ছে। বরফ না থাকলে জায়গাটা খুব একটা সুন্দর তো দেখতে লাগছে না। দেখি আশেপাশে ঘুরে বরফ দেখতে পাওয়া যায়নি। তো আমরা রোপওয়ে থেকে নেমে বাঁ দিকের দিকটাতে এসেছিলাম। এখন বরফ তো নেই এখানে, হালকা হালকা এদিক ওদিক ছিঁড়ে ফোটা বরফ পড়ে আছে, তাছাড়া সেরকম বরফ নেই। আর জায়গাটা প্রচুর পাথুরের জায়গা, মানে চারিদিকে পাথরে পাথর। নিচেটা যেমন অনেকটা ঘাসের ময়দান টাইপের আছে, এখানে কিন্তু সেরকম নেই। এখানে প্রচুর উঁচু উঁচু পাথর আছে, তো যদি বরফে ঢাকা থাকে তখন এখানে এসে লাফালাফি করলে কিন্তু প্রবলেম হতে পারে, যে কোনো পাথরে ফাথরে লেগে গেলে চোট পাওয়ার চান্স আছে। কিন্তু নিচে সেরকম নয়, নিচেটা মানে ফার্স্ট ফেজে এত পাথর থাকে না, তো ওখানে বরফ জমলে ওখানেও খুব একটা মানে অসুবিধা হওয়ার কথা না। এই যে জায়গাটাতে আমরা আছি সেকেন্ড ফেজ বা আপার ওয়াত, এই জায়গাটা কিন্তু হাইট 3950 ফিট বা প্রায় ওই 3950 মিটার, 13150 ফিট মতো হাইট এইটার। তবে মানে আমরা কেবল কারে করে এসেছি, খুব একটা সমস্যা হয়নি, ব্রিদিং ইস্যু সেরকম খুব একটা হচ্ছে না। ঠান্ডা তবে আছে, ঠান্ডাটা বেশ ভালোই আছে। যতটা সময় আমরা এই সেকেন্ড ফেজে ছিলাম কারো কোনো ব্রিদিং ইস্যু না হলেও আমরা ভাবতেও পারিনি পরে এই ব্রিদিং ইস্যু আমাদের মধ্যেই দেখা দেবে। তো যাই হোক, ফার্স্ট ফেজে বৃষ্টি হালকা স্নোফল পেয়েছিলাম, কিন্তু সেকেন্ড ফেজে স্নোফল বা বৃষ্টি পাইনি। স্নোফল পেলে ভালো লাগতো, কিন্তু বৃষ্টি হয়নি, এটাও একটা ভালো ব্যাপার। বৃষ্টি হলে সমস্যা হতে পারত। এই বৃষ্টি আর স্নোফলের জন্য কাদা মানে মাটি একটু নরম নরম আছে। চারিদিকে দেখার মতো তেমন কিছু না থাকার জন্য আমরা বেশ কয়েকটা ফটো ভিডিও তোলার পরে আবার রিটার্ন যাওয়ার লাইনে দাঁড়িয়ে পড়লাম। তো মোটামুটি আধ ঘন্টার মতো দাঁড়ালাম আমরা এখানে, আধ ঘন্টা হবে কিনা জানি না। কয়েকটা ফটো ভিডিও করার পরে আবার চলে যেতে হচ্ছে। এখানে আসার জন্য যে লাইনে দাঁড়িয়েছিলাম সেকেন্ড ফেজে, সেই লাইনটা মোটামুটি প্রায় 40-45 মিনিট লাইনে দাঁড়িয়েছিলাম। ফার্স্ট ফেজে যাওয়ার সময় সেখানেও আধ ঘন্টা 40 মিনিটের উপর লাইনে দাঁড়িয়েছিলাম। যতক্ষণ না আমরা এই ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজে কাটাচ্ছি তার থেকে বেশি সময় লাইনেই কেটে যাচ্ছে। তো যদি আপনারা আসেন এখানে সেকেন্ড ফেজে আসার জন্য যদি প্ল্যান করেন কখনো, তো যত তাড়াতাড়ি আসবেন তত সুবিধা। এখানে বিকাল 4টার পরে কেবল কার সার্ভিস যে বন্ধ হয়ে যায়, তাই 4টার মধ্যেই আপনাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। যত আর্লি আসবেন তত আর্লি আপনি এখান থেকে মানে তত বেশি সময় এখানে কাটাতে পারবেন। দাঁড়িয়ে থাকতে মানে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে আবার হালকা স্নোফল শুরু হয়েছে, জানি না এটা বাড়বে কিনা, আর তখনের মতো বৃষ্টির মতো হবে কিনা জানি না, স্নো হালকা হালকা পড়ছে। এই যে সুপারপার গায়ে জ্যাকেটে হয়তো হালকা হালকা বোঝা যাবে, কারণ মানে জ্যাকেটটা ডিপ কালারের, তো তাই জন্য বোঝা যাবে। আমার জ্যাকেটে অতটা বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে কারেন্ট চলে গেছে, কেবল কারটা মাঝ পথে দাঁড়িয়ে গেছে, কিন্তু চাকা ঘুরছিল, মোটর ঘুরছিল, যে আওয়াজ হচ্ছিল সব বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে মনে হয় কারেন্ট চলে গেছে, বন্ধ হয়ে গেছে। এবার কি হবে জানি না, মনে হয় এরকম ভাবে কিছুক্ষণ দাঁড়াতে হবে, তারপরে আবার চালু হবে। সেকেন্ড ফেজ থেকে রিটার্ন যাওয়ার লাইন খুব আস্তে আস্তে এগোচ্ছিল,
আর আস্তে আস্তে এগোতে এগোতেই আমরা ভেতরের জায়গাটাতে এসে পৌঁছালাম। এই জায়গাটা এত কনজেস্টেড আর এত ভিড় হয়ে যাচ্ছে, ম্যানেজ করার জন্য এখানে কোনো ফোর্সের কোনো লোকও নেই। আর এই সরু গলির মধ্যে দিয়ে ঘিঞ্জির মধ্যে দিয়ে উঠতে হচ্ছে, প্লাস একই জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে। লোকজনের শরীর খারাপ হয়ে যাচ্ছে। সুকল্পার তো শরীর খারাপ হয়ে গিয়ে মাথা ঘুরিয়ে পড়ে গেছিল এক্ষুনি, সঞ্জয়েরও মাথা ঘুরাচ্ছে, মাঝে মাঝেই পাওয়ার কাট হয়ে যাচ্ছে আর এইগুলো আপ হয়ে যাচ্ছে, যার জন্য নিচে মানে গ্যাঞ্জামও বেশি হচ্ছে। যদি এগুলো ফ্রিকোয়েন্সি বেশি থাকতো তাহলে কিন্তু এত গ্যাঞ্জাম এত ভিড় হতো না। তো ফাইনালি অনেক কসরত করার পর প্রায় 40 মিনিট থেকে 1 ঘন্টা হয় পাক্কা, তারপরে আমরা মানে আবার সেকেন্ড ফেজ থেকে নিচে নামার কেবল কারটা পেলাম। আসার সময়ও সেম কেস, মানে যত না মানে এখানে উপরে আধ ঘন্টা এনজয় করছি, তার থেকে বেশি এই লাইনে মানে কসরত করতে হচ্ছে। তার থেকেও বড় কথা, সেকেন্ড ফেজের যে মানে ফেরার জায়গাটা এত বাজে জায়গা, এত কনজেস্টেড, কোনো ম্যানেজমেন্ট নেই এখানে। মানে সিআরপিএফ এর লোক থাকা উচিত বা আর্মির কোনো লোক থাকা উচিত যাতে ওরা ম্যানেজ করতে পারে। এখানকার লোকেদের তো কোনো ম্যানেজমেন্ট নেই। একটা জায়গায় দুটো লাইন, কে লাইনের পিছন দিকে ঢুকে যাচ্ছে, কারো শরীর খারাপ হয়ে গেলে যে বসবো সেরকম চেয়ারও নেই। সুকলমার শরীর খারাপ হয়ে গেছিল যে বসে মানে সেই সিঁড়ির মধ্যে বসতে হলো। তারপর সিঁড়ি মানে অর্ধেক লাইনের বেশি আমরা চলে এসেছি, তারপরেও সে মানে শরীর খারাপের জন্য যেহেতু অর্ধেক লাইন চলে এসেছি আমরা, তারপর আমরা অর্ধেক থেকে ঢুকতে যাচ্ছি, সেখানে আবার লোক ঝগড়া করছে। যাই হোক, ঝগড়া করে আবার সেকেন্ড থেকে আমরা উঠলাম। কিন্তু এই প্রবলেমগুলোর জন্য এখানে লোক থাকা উচিত, যে কারো শরীর খারাপ হয়ে গেলে কোথাও বসবে বা কেউ দেখবে, সেরকম কিন্তু কোনো ইয়ে নেই। আর যেহেতু এত হাই অল্টিটিউড, অক্সিজেনের প্রবলেম তো রয়েছে, তার সাথে এত কনজেস্টেড, মানে ভিতরে জায়গাটা দেখালাম আপনাদেরকে, এত কনজেস্টেড, যার জন্য কিন্তু অনেকেরই সাফোকেশন প্রবলেম হচ্ছে, ব্রিদিং ইস্যুস হচ্ছে। তো সেই সব জিনিসগুলো এখানে দেখা উচিত, এই জায়গাটাকে আরো বড় করা উচিত। নিচের জায়গাটা কিন্তু এতটা কনজেস্টেড নয়, কিন্তু এই উপরে সেকেন্ড ফেজে এত কনজেস্টেড কেন, আর এত ম্যানেজমেন্টের অভাব কেন, আর ম্যানেজমেন্টের এত অভাব কেন, সেটা মানে আমার তো মানে কল্পনার বাইরে বা আমার চিন্তার বাইরে। যাই হোক, আশা করবো ইন ফিউচার এটাকে ঠিক করা হবে, নাহলে কিন্তু আরো অনেক লোকের সমস্যা হতে পারে। সেকেন্ড ফেজ থেকে ফার্স্ট ফেজে নামার পর আবার লাইন দিতে হয়, ফার্স্ট ফেজ থেকে আবার একদম বটমে, মানে যেখান থেকে গন্ডোলা স্টার্ট হয় সেই পর্যন্ত যাওয়ার জন্য। এই যে দুজন বসে আছে, দুজনেরই শরীর অসুস্থ। সুকল্পা সেকেন্ড ফেজে আর পূজা হচ্ছে ফার্স্ট ফেজে। দুজনেই ফেন্ট হয়ে গেছে, এমন ফেন্ট হয়ে গেছে পড়ে গেছে। না না, এবারে যেটা প্রবলেম হয়েছে আর কি, যেটা বোঝা গেল, মানে উপরে অক্সিজেনের যেহেতু অভাব থাকে তার জন্য একটা প্রবলেম, প্লাস এই যে এত গ্যাঞ্জাম ভিড়, বারবার বলছি জায়গা কনজেস্টেড হয়ে যাচ্ছে, ম্যানেজমেন্টের লোক নেই। মানে 3টা-4টা লাইন করে পিছন থেকে লোক এসে লাইন করে ঢুকে ঠেলে ঢুকে যাচ্ছে, কোনো বাদ বিচার কিছু নেই, গাড়িতে ওঠানোর লোক নেই, যার জন্য কি হচ্ছে সাফোকেশন হয়ে যাচ্ছে অনেক সময়। এক তো অক্সিজেনের কম, তারপর সাফোকেশন, এই জন্য দুজনেই ফেন্ট হয়ে গেছিল। জানি না, এই দুজনকে দেখলাম, এবার হয়তো আরো অনেকেই এরকম ফেন্ট হয়ে গেছিল। তো মেনলি এই কারণগুলোর জন্য, মানে হাই অল্টিটিউড, অক্সিজেনের অভাব, তারপর হচ্ছে এই সাফোকেশন, এইগুলোর জন্যই ফেন্ট হয়ে যাচ্ছে। তো এরা দুজন তো আমাদের চোখের সামনে ফেন্ট হলো, মেবি আরো অনেক লোকই হয়তো এরকম ফেন্ট হয়ে যাচ্ছে, যাদের এরকম রেগুলার অভ্যাস নেই বা এমনিও অভ্যাস থাকলেও মানে হাই অল্টিটিউডে অনেকেরই সমস্যা হয়। মানে কি হচ্ছে, এক জায়গায় একসঙ্গে জড়ো হয়ে যাচ্ছে, ধাক্কাধাক্কির ফলে কি হচ্ছে, ধাক্কাধাক্কির ফলে মানে এত সাফোকেশন হচ্ছে, আর ওই যে ডাস্ট, তার মধ্যে ওই মানে সব কোনো কিছু নেওয়া যাচ্ছে। হয়ে গেল আমাদের গন্ডোলা চাপা। গন্ডোলা চেপে আলটিমেট কতটুকু কি হলো জানি না, কয়েকটা ছবি ভিডিও হয়েছে, আর বেশিরভাগ হয়েছে কসরত। লাইনে দাঁড়িয়ে কসরত করা হয়েছে, আর কিছুই হয়নি। একে গুতো ওকে গুতো, লাইনে দাঁড়িয়ে মোটামুটি 2 ঘন্টার উপরে কেটে গেছে। যাই হোক, ফাইনালি মানে ঠিকঠাকভাবে পৌঁছে গেছি। এদের দুজনে একটু শরীর খারাপ হয়ে গেছে, এখন তবে ঠিকই আছে, মানে জাস্ট 5-10 মিনিট বসার পরে ঠিক হয়ে গেছে, সেরকম কোনো প্রবলেম হয়নি। মেনলি ওই অক্সিজেন আর সাফোকেশন প্রবলেমের জন্যই হয়েছিল এগুলো। যাই হোক, এখান থেকে আর হেঁটে যাবো না, এখান থেকে গাড়ি পাওয়া যাচ্ছে, 200 টাকায় বললো ছেড়ে দেবে সামনে। তো গাড়িতে করে উঠে একদম ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত চলে যাবো, যে ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমাদের গাড়ি ওয়েট করছে, ওখান থেকে ডাইরেক্ট শ্রীনগর। ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছে আমরা আমাদের গাড়ি করে রওনা দিলাম শ্রীনগরের উদ্দেশ্যে। শ্রীনগর ফেরার পথে আমরা দেখে নিলাম আপেল গার্ডেন।
গুলমার্গ থেকে ফেরার পথে এখানে পরপর দেখলাম অনেক কটা অ্যাপেল গার্ডেন হয়ে মানে অ্যাপেল গার্ডেন রয়েছে আর কি। এর আগেও অ্যাপেল গার্ডেন দেখেছিলাম, কিন্তু সেই সময় শীত থাকার জন্য গাছে কিন্তু অ্যাপেলস তখন হয়নি। কিন্তু এবারে কিন্তু গাছে অ্যাপেল মনে হয় আছে, কয়েকটা গাছে দেখলাম। দেখি এবার এই গার্ডেনে গাছে অ্যাপেল হয়ে আছে নাকি। আগের বার যখন এসেছিলাম গাছে মানে অ্যাপেলগুলোকে আর্টিফিশিয়াল ভাবে গুঁজে রেখেছিল আর কি। দেখি এবারে গাছের মধ্যে অ্যাপেল দেখা যায় কিনা। এখানে তবে আরেকটা জিনিস, এই অ্যাপেল গার্ডেনগুলো ঢোকার জন্য 20 রুপিস এন্ট্রি ফিস করে কিন্তু নিচ্ছে। ওই যে দেখতে পাচ্ছি, বাহ, গাছে সত্যি অ্যাপেল হয়ে আছে। এটা অন্যরকম নতুন এক্সপিরিয়েন্স। এই গাছে সত্যি অ্যাপেল হয়ে আছে এখানে, মানে গাছ ভর্তি পুরো অ্যাপেল। কিন্তু এখানে যেটা বুঝলাম মানে অন্যান্য গাছেও অ্যাপেল হয়েছিল মনে হয়, সেগুলো পেড়ে নিয়েছে। এই গাছটা রেখে দিয়েছে জাস্ট দেখানোর জন্য লোককে, তাই তো? ভেতরে আছে? আচ্ছা আচ্ছা। তো মানে অ্যাপেল অনেক দেখেছি, কিন্তু এরকম গাছে অ্যাপেল প্রথমবার দেখার এক্সপিরিয়েন্স। অ্যাকচুয়াল অ্যাপেল দেখুন কিরকম হয়, এরকম হয়। কিন্তু যেগুলো আমরা বাজার থেকে কিনি সেগুলো কিন্তু মানে পলিশ টলিশ করা অ্যাপেল থাকে, যেমন চকচক করে। কিন্তু এখানে কিন্তু অত দেখুন চকচকে নেই, গ্লসি ভাবটা নেই। এগুলোকে পেড়ে আবার এগুলোকে ইয়ে করে, আবার নিচে অনেক পচা অ্যাপেল পড়ে গেছে। তো এতক্ষণ তো লাল আপেল দেখালাম, এই যে লাল আপেল, কিন্তু এটা কিন্তু গ্রিন আপেল। এটাও মিষ্টি। আগে ভাবতাম হয়তো এটা কাঁচা হবে, কিন্তু না, এটাও মিষ্টি আপেল। এই আপেলটা इसका प्राइस कितना है इधर? ये 150 का है, ये 100 का है। 150 पर केजी। अच्छा, और ये 100 पर केजी। হ্যাঁ, তো এই গ্রিন আপেলটা খাচ্ছি, খুব মিষ্টি। যেটা এই গার্ডেনে ছিলেন, যে লোকটা যিনি এই গার্ডেনে ছিলেন আর কি, যিনি আমাদের এন্ট্রি দেন, উনি এটা বললেন এই যে গ্রিন আপেলটা এইটা কাশ্মীরের লোকেরা বেশি খায়, আর এটার রেটও বেশি বললো, 150 টাকা পার কেজি। আর রেড অ্যাপেল যেটা পাওয়া যাচ্ছে সেটাই মোস্টলি আমাদের ওপাশের দিকে যায়, কাশ্মীরি অ্যাপেল বলে যেটা বিক্রি হয়, সেটা 100 টাকা করে এখানে কিন্তু কেজিতে পাওয়া যায়। তো গ্রিনটা নিয়েছিলাম, এরপর একটা লাল নিয়ে খেলাম। লালটা কি টক রে বাবা, মানে দেখে মনে হচ্ছিল লালটা মিষ্টি হবে, কিন্তু লালটা টক, গ্রিনটা হচ্ছে বেশি মিষ্টি। আমরা বললাম এই গ্রিন অ্যাপেলটা নিয়ে যাব, তো এইখান থেকে উনি আমাদের জন্য গ্রিন অ্যাপেল পেড়ে দিচ্ছে। 1 কেজি করে নেবো, 150 করে নেবে বললো। বাজার থেকে প্রাইস হয় অ্যাপেল কিনে খাওয়া হয়, কিন্তু গাছ থেকে ফ্রেশ অ্যাপেল পেড়ে কিনে নিয়ে যাওয়ার অভিজ্ঞতা কিন্তু সে এক অন্যরকম। এখান থেকে ফিরে সোজা আমরা চলে গেলাম শ্রীনগর। শ্রীনগর পৌঁছতেই সন্ধে হয়ে গেছিল। প্রথম রাতে ভেবেছিলাম ডাল লেকের ধারে বসে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ফিরে যাব হোটেল রুমের দিকে, কিন্তু এখানে একজন বোটম্যানের সাথে দেখা হয়ে গেল, যে বলল আমাদের শিকারা রাইড করাবে 8 ঘন্টার জন্য মাত্র 200 টাকাতে। তো আমরা সেই লোভ সামলাতে না পেরে চেপে বসলাম এনার শিকারাতে। খুব অল্প টাকায় আমাদের শিকারা ঘুরিয়েছিল, মাত্র 200 টাকাতে অর্ধেক রাস্তা থেকে ঘুরিয়ে নিয়ে এসেছিল। আর ফুল যদি শিকারা রাইড করতাম সেক্ষেত্রে আমাদের বলেছিল 700 টাকা নেবে। পরে এর বোটে করে আমরা আরেকদিন শিকারা রাইড করেছিলাম, সমস্ত যে পয়েন্টগুলো আছে সব ঘুরিয়ে দেখিয়ে মাত্র 700 টাকা নিয়েছিল। তবে হ্যাঁ, কিছুটা বকশিস চেয়েছিল বটে, তবে সেটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি দেবেন কি দেবেন না। কিন্তু শিকারা যে এত সস্তা তো রাইড করা যায় সেটা আমরা এর আগে কোনোদিনও কিন্তু দেখিনি। আর এইভাবেই আমাদের শ্রীনগরে আরেকটা দিন কেটে গেল। তবে কাশ্মীরের অটম সিরিজ কিন্তু এখানেই শেষ নয়, এরপরে আমরা আরও বেশ কিছু জায়গায় ঘুরেছি কাশ্মীরের, সেই পর্বগুলো কিন্তু আগামী দিনে আসতে চলেছে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে ভুলবেন না। দেখা হচ্ছে বন্ধুরা আগামী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন এবং আপনার দিনটি খুব ভালো কাটুক।